মৃত্যু শব্দটার মধ্যেই একটা শিহরণ। জীবন যদি একটা যাত্রা হয়, মৃত্যুতেই কি তা শেষ? জীব মাত্রেই মরণশীল। যুগ যুগান্ত ধরে মানুষের প্রশ্ন, মৃত্যুতেই কি সব শেষ, নাকি মৃত্যুর পরেও চেতনার অস্তিত্ব আছে? প্রিয়জনের সঙ্গে সাময়িক বিচ্ছেদও মানুষকে কষ্ট দেয়, আর মৃত্যু হলো চিরবিচ্ছেদ। যাকে এক পলক না দেখলেই খারাপ লাগে, তাকে আর কোনো দিনও দেখব না, এই শোক মানুষকে পাথরে পরিণত করে। যে পরমাত্মীয়রা চোখের আড়ালে চলে গেছে, তারা কোথায় আছে, কেমন আছে, তাদের সঙ্গে আবার দেখা হবে তো? এই ব্যাকুলতা আমাদের সকলের। এই ব্যাকুলতা দেখতে পাই বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনেও। চোখের সামনে স্ত্রী, পুত্র, কন্যা, দৌহিত্র ছেড়ে চলে গেছে একে একে। সব শোক তাপ সহ্য করে তপসিদ্ধ যোগীর মতোই সৃষ্টির নিরন্তর সাধনায় গুরুদেব যুক্ত ছিলেন বটে, কিন্তু তারপরেও তিনি ছিলেন রক্ত মাংসে গড়া মানুষ। গৃহকোণে একান্তে নিজের প্রিয়তম মানুষটিকে মনের কথা খুলে বলার স্বাদ ছিল জগতের শ্রেষ্ঠতম কবিরও। গৃহিণীহীন গৃহে তিনি কত কষ্ট পেয়েছেন। মৃণালিনী দেবীর মৃত্যুর বহু বছর পরে জীবন সায়ান্নে পৌঁছে মংপুতে বসে মৈত্রী দেবীকে সে কথা কবি বলেছেন। সবচেয়ে কি কষ্ট হতো জানো? এমন কেউ নেই যাকে সব বলা যায়। সংসারে কথার পুঞ্জ অনবরত জমে উঠতে থাকে, ঠিক পরামর্শ নেবার জন্য নয়, শুধু বলার জন্যই। এমন কাউকে পেতে ইচ্ছে করে যাকে সব বলা যায়। সে তো আর যাকে তাকে দিয়ে হয় না। মৃত্যুকে আত্মার অনন্ত যাত্রার অংশ হিসেবেই দেখতেন রবীন্দ্রনাথ। শান্তিনিকেতন গ্রন্থে কবি লিখেছেন, জীবন হইতে মৃত্যুতে পদার্পণ দিন হইতে রাত্রিতে সংক্রমণেরই অনুরূপ। ইহা বাহির হইতে অন্তঃপুরে প্রবেশ, কর্মশালা হইতে মাতৃক্রোড়ে আত্মসমর্পণ। তার যে প্রিয়জনেরা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা তার কাছ থেকে বরাবরের মতোই হারিয়ে গেছে, একথা মানতেন না গুরুদেব। মেজদিদি অমলা দেবীকে রবীন্দ্রনাথ প্রয়াত স্ত্রী সম্পর্কে লিখেছেন, মানুষ মরে গেলেই যে একেবারে হারিয়ে যায়, জীবিত প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে কথা আমি বিশ্বাস করি না। তিনি এতদিন আমাকে ছেড়ে গেছেন, কিন্তু যখনই আমি কোনো একটা সমস্যায় পড়ি, যেটা একা মীমাংসা করা আমার পক্ষে সম্ভব নয়, তখনই আমি তার সান্নিধ্য অনুভব করি। শুধু তাই নয়, তিনি যেন এসে আমার সমস্যার সমাধান করে দেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকে বিশ্বাস করতেন। এমনকি জীবনের একটা সময় রীতিমতো পরলোক চর্চাতেও মেতে উঠেছিলেন তিনি। এমনিতেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্ল্যানচেটের রেওয়াজ ছিল। ঠাকুরবাড়ির খাজাঞ্চি কৈলাস মুখুজ্জের আত্মাকে যখন প্ল্যানচেটের মাধ্যমে নামানো হয়েছিল, তখন রবীন্দ্রনাথ নিতান্তই বালক। জীবন স্মৃতিতে সেই ঘটনার উল্লেখ করেছেন কবি। অর্থাৎ বলা চলে, পরিবারে পরলোক চর্চার আবহে বেড়ে উঠেছেন রবীন্দ্রনাথ। কৈশোরে প্ল্যানচেটের একটি আসরে মাইকেল মধুসূদন দত্তের আত্মার সঙ্গে তার মোলাকাত হয়েছিল বলে প্রমথনাথ বেশিকে জানিয়েছিলেন কবি। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবীকে নতুন বৌঠান বলে ডাকতেন রবি। 1884 খ্রিস্টাব্দের 21 এপ্রিল মাত্র 26 বছর বয়সে আত্মঘাতী হয়েছিলেন নিঃসন্তান কাদম্বরী দেবী। নতুন বৌঠানের অপঘাতে আকস্মিক মৃত্যু যে তাকে বিধ্বস্ত করে দিয়েছিল, তা বহু জায়গায় উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ। প্ল্যানচেটে একাধিকবার নতুন বৌঠানের আত্মার সাক্ষাৎ রবীন্দ্রনাথ পেয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। কবিপত্নী মৃণালিনী দেবীর মৃত্যু হয় 1902-এর 23 নভেম্বর, মাত্র 29 বছর বয়সে। শোনা যায় প্ল্যানচেটে অনেকবার স্ত্রীর আত্মার সঙ্গেও যোগাযোগ হয়েছিল রবীন্দ্রনাথের। প্ল্যানচেট মারফত স্ত্রীর সম্মতি না মেলায় পুত্র রথির বিয়ের অনেক সম্বন্ধ নাকি ভেঙে দিয়েছিলেন কবি। পরলোকবাসী স্ত্রীর সম্মতি লাভের পরেই প্রতিমা দেবীর সঙ্গে রথীন্দ্রনাথের বিয়ে নিয়ে অগ্রসর হয়েছিলেন রবীন্দ্রনাথ। মার্গারেট রেক্স নামে এক আমেরিকান মহিলাকে কবি জানিয়েছেন, মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আমার আশা ও বিশ্বাসের শেষ নেই।
এই কারণে কি প্ল্যানচেট ও মিডিয়ামের মতো রহস্যজনক বিষয় নিয়ে রবীন্দ্রনাথের এত আগ্রহ? রবীন্দ্রনাথ ঠাকুরের পরলোক চর্চায় 1929 সালটি সব থেকে গুরুত্বপূর্ণ। এর আগে যৌবনে নতুন বৌঠান কাদম্বরী দেবী ও স্ত্রী মৃণালিনীর অকাল মৃত্যুর পর কবি প্ল্যানচেটের মাধ্যমে সময় সময় তাদের সঙ্গে যোগাযোগ করতেন। কিন্তু 1929-এ গুরুদেব যখন দিনের পর দিন কখনো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির তেতলায়, কখনো শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে পরলোক চর্চায় মেতে উঠলেন, তখন তার বয়স 68 বছর এবং তখন তিনি খ্যাতির মধ্য গগনে। সে সময় যে পদ্ধতিতে রবীন্দ্রনাথ বিদেহী আত্মাদের দেখা পেয়েছিলেন সেই পদ্ধতিকে বলা হয় মিডিয়াম। গুরুদেব আয়োজিত প্রেত চক্রগুলোতে মিডিয়াম হতেন কবি মোহিত চন্দ্র সেনের বিদুষী কন্যা উমা, যার ডাকনাম ছিল বুলা। মোহিত চন্দ্র সেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অভিন্ন হৃদয় দুই বন্ধু। সকালে অথবা সন্ধ্যের পর কবির শোবার ঘরেই বসত পরলোকগতদের ডেকে আনার আসর। মিডিয়াম বুলা ও রবীন্দ্রনাথ ছাড়াও সেই আসরে স্থান পেতেন অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, অমিয়চন্দ্র চক্রবর্তী, মোহনলাল গঙ্গোপাধ্যায়ের মতো কবির অতি অন্তরঙ্গজনেরা। কোনো কোনো আসরে উপস্থিত থাকতেন কনিষ্ঠা কন্যা মীরা ও দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতবউ অমিতা ঠাকুর সহ আরো কেউ কেউ। পরলোক থেকে কোন বিদেহীকে ডাকতে হবে এবং কি কি প্রশ্ন তাকে করতে হবে তা ঠিক করতেন একমাত্র রবীন্দ্রনাথই। মিডিয়াম উমা দেবীর হাতে থাকত খাতা পেন্সিল। আবাহন শুনে বিদেহী আত্মা ভর করত উমা দেবীর দেহে। কবি একের পর এক প্রশ্ন করতেন, উমা দেবীর হাত দিয়ে খাতায় লিখে জবাব দিত পরলোকবাসী আত্মা। মিডিয়ামের হাতে ধরা পেন্সিল নাকি খাতার পাতায় অত্যন্ত ক্ষিপ্র বেগে লিখে চলত এবং যে উত্তর আসত তা শুনে বিস্ময়ে অবাক হয়ে যেতেন রবীন্দ্রনাথ। প্রেরণার উৎস নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, নতুন বৌঠান কাদম্বরী দেবী, সহধর্মিনী মৃণালিনী দেবী, আদরের বড় মেয়ে মাধুরী লতা, প্রাণাধিক প্রিয় কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ, পুত্রতুল্য ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ, মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, বন্ধু লোকেন পালিত, প্রাণপ্রিয় শিষ্য বিখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্ত, প্রিয় পাত্র সুকুমার রায়, সেজদাদা হেমেন্দ্রনাথের পুত্র হিতেন্দ্রনাথ ও কন্যা অভিজ্ঞা, অবনীন্দ্রনাথের জামাই মণিলাল গাঙ্গুলি, পরপার থেকে কে নেমে আসেননি রবীন্দ্রনাথের আহ্বানে সাড়া দিয়ে। এমনকি কয়েকজন অপরিচিত আত্মাও নাকি বিনা আমন্ত্রণেই এসে হাজির হয়েছিল কবির প্রেত চর্চার আসরে। যুক্তিবাদী মন এসব মানতে চায় না। সে সময় রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন ডক্টর অমিয়চন্দ্র চক্রবর্তী, যিনি গুরুদেবের প্রেত চক্রের সাক্ষী এবং রবীন্দ্রনাথ ও বিদেহী আত্মার মধ্যে চলা প্রশ্নোত্তরের অন্যতম লিপিকর। তিনি পরবর্তীকালে কবির পরলোক চর্চাকে বলেছেন মহাপুরুষের ছেলে মানুষই। ডক্টর অমিয়চন্দ্র চক্রবর্তীর ভাষায় প্রেত বৈঠকে কবি যা শুনতে চান তাই শুনেছিলেন। নিজের কথার প্রতিধ্বনি তাকে মুগ্ধ করেছে। যদিও গুরুদেবের মত ছিল তার ব্যক্তিগত সচিবের থেকে সম্পূর্ণ ভিন্ন। বন্ধুকন্যা বুলার অতি প্রাকৃত ক্ষমতা সম্পর্কে নিঃসংশয় ছিলেন তিনি। মিডিয়াম অবস্থায় বুলার হাত দিয়ে বিদেহীদের কাছ থেকে যা উত্তর পেয়েছেন তা দেখে বিস্ময়ে অভিভূত হয়েছেন কবি। রবীন্দ্র জীবনী গ্রন্থে প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন, বাল্যকালে ও যৌবনে রবীন্দ্রনাথ স্বয়ং প্ল্যানচেট লইয়া বহুবার পরীক্ষা করিয়াছিলেন, কখনো কৌতুক ছলে, কখনো কৌতূহল বসে। বৃদ্ধ বয়সে এতকাল পর এই পরিচিতা মিডিয়ামের সাহায্যে অতি প্রাকৃত তথ্যানুসন্ধানে প্রবৃত্ত হইলেন। বুলার অসামান্যতা ছিল। কবির মুখে শুনিয়াছি যে তিনি অত্যন্ত জটিল প্রশ্ন করিয়াছেন, মুহূর্ত মাত্র চিন্তা না করিয়া আপন ঘরে অসম্ভব ক্ষিপ্র বেগে বুলা উত্তর লিখিয়া যাইতেছে। প্রশ্নের উত্তর পাঠ করিয়া কবি স্তম্ভিত হইতেন। পরলোকবাসী প্রিয়জনদের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপ মোট 8খানা খাতায় লিপিবদ্ধ আছে। উমা সেনকে মিডিয়াম করে কবির প্রেত আড্ডার বেশিরভাগটাই অবশ্য লিখে রাখা সম্ভব হয়নি। এ নিয়ে রবীন্দ্রনাথের দুঃখের শেষ ছিল না। রানী মহলানবিশকে এক পত্রে কবি লিখেছেন, আমার দুঃখ এই কথাগুলো কেউ লিখে রাখেনি। বিদেহীদের সঙ্গে কবির অলৌকিক বার্তা বিনিময়ের যতটুকু লিপিবদ্ধ হয়েছে তাও কম রোমাঞ্চকর নয়। ক্রমশ রবীন্দ্রনাথ ঠাকুরের পরলোক চর্চার আরো গভীরে ঢুকবো আমরা।
ততক্ষণ কমেন্ট বক্সে জানান, প্ল্যানচেটে কি আপনিও বিশ্বাস করেন? আপনারও কি আছে এরকম কোন অভিজ্ঞতা? চান কি ইনফোয়ানাতে এই প্ল্যানচেট নিয়ে আরো অনেক চর্চা হোক? আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।